আসসালামু আলাইকুম। বিবিএ এবং বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে উপস্থিত আছি আমি আব্দুল ওয়াদুদ বিশ্বাস, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। তোমাদের সাথে আজ আমার 13 ক্লাস। আমাদের আজকের কোর্স ট্যাক্সেশন ইন বাংলাদেশ এবং আজকের টপিক ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি। এই চ্যাপ্টারের উপর আমরা বিগত 2 দিন অঙ্ক করেছি, আজকে তৃতীয় দিন। আজ আমরা আরো 2টো অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে স্ক্রিনে তোমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছ, আমি অঙ্কটা পড়ে বুঝিয়ে দিচ্ছি, তারপর সলিউশন দেখাবো। নিম্নোক্ত তথ্যাবলী থেকে জনাব আসাদ চৌধুরীর 30 জুন 2019 তারিখে সমাপ্ত আয় বছরের জন্য সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয় করো। তাহলে আমরা এখানে বুঝতে পারছি আমাদের করদাতার নাম জনাব আসাদ চৌধুরী, আয় বর্ষ 2018-19 অর্থাৎ 30 জুন 2019 মানে 18-19 এবং কর বর্ষ 19-20। দেখি তার কোথায় কোথায় বিনিয়োগ ছিল এবং সেখান থেকে কি কি সুদ পেয়েছে। 1 নম্বরে বলা হচ্ছে কর মুক্ত সরকারি সিকিউরিটির সুদ প্রাপ্তি 20,000 টাকা। কর মুক্ত সরকারি সিকিউরিটির সুদ আমরা জানি এটা সম্পূর্ণ অকরধার্য, অতএব মোট আয়ের ভিতর এটা অন্তর্ভুক্ত হবে না। 2 নম্বরে আছে কর বাদ সরকারি সিকিউরিটির সুদ প্রাপ্তি 14,250 টাকা। কর বাদ অর্থাৎ উৎসে কর কর্তন করা হয়েছে। আমরা জানি 2015 সালে হতে যেটা প্রযোজ্য, কর বাদের ক্ষেত্রে উৎসে কর কর্তন করা হয় 5%। তাহলে এখানে আমরা যে সুদটা হাতে পাই সেটা হচ্ছে নিট সুদ, অর্থাৎ প্রতি 100 টাকায় 5 টাকা উৎস কর কেটে রেখে 95 টাকা বিনিয়োগকারীর হাতে দেওয়া হয়। তাহলে বিনিয়োগকারী হাতে পায় হচ্ছে 95 টাকা, কিন্তু সেখানে তার মোট সুদ ছিল 100 টাকা। এইভাবে 95 টাকা 100 টাকায় 95 টাকা হিসাবে সে মোট নিট সুদ পেয়েছে 14,250 টাকা। এটাকে আমরা ঐকিক নিয়মে মোটাঙ্কিত করব বা মোট সুদ কত ছিল সেটা বের করব এবং মোট সুদটাই আমরা আমাদের আয় বিবরণীতে নিয়ে আসব। এরপর আছে 12% কর অগ্রিম সরকারি সিকিউরিটি ক্রয়। ক্রয় আছে 1,50,000। ক্রয় মানে হচ্ছে এখানে সে বিনিয়োগই করেছে 1,50,000, এখানে তার 12% হিসাবে সুদ হিসাব করব। এখানে কোনো উচ্চ কর নাই, এটা কর অগ্রিম, অর্থাৎ যখন ক্রয় করেছিল তখনই কর সহ ক্রয় করেছিল। এই 1,50,000 টাকার সাথে উচ্চ কর বা করটাও জমা দিতে হয়েছিল। এরপরে আছে 20% এসিআই জিরো কুপন বন্ড ক্রয় 1 লক্ষ টাকা। এসিআই জিরো কুপন বন্ড আমরা জানি জিরো কুপন বন্ডের সুদ সম্পূর্ণ অকরধার্য, অতএব এটাও আমাদের মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না। 5 নম্বরে আছে কর বাদ অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ প্রাপ্তি 59,375 টাকা। কর বাদ অর্থাৎ এটা উচ্চ কর কেটে নেওয়া হয়েছে, ঠিক 2 নম্বরে যেভাবে বললাম এখানেও 5% উচ্চ কর কেটে রেখে 95% হিসাবে করদাতার হাতে দিয়েছে 59,375 টাকা। এটাকেও আমরা মোটাঙ্কিত করব। এবার সলিউশন দেখি। আমাদের করদাতা জনাব আসাদ চৌধুরী, কর বর্ষ 2019-20, আয় বর্ষ 2018-19। সিকিউরিটির সুদ খাতে মোট আয় নির্ণয়। প্রথমে ধারা 22-23। প্রথমে আছে আমাদের ছিল কর মুক্ত সরকারি সিকিউরিটির সুদ। কর মুক্ত সরকারি সিকিউরিটির সুদ ছিল 20,000 টাকা, সেটা আমরা জানি সম্পূর্ণ অকরধার্য, তাহলে লিখতে হবে বাদ অকরধার্য সম্পূর্ণ 20,000, আউটার কলামে 0।
2 নম্বর ছিল করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ। এখানে দুইটা ছিল সরকারি সিকিউরিটির সুদ, একটা হচ্ছে করবাদ সরকারি সিকিউরিটির সুদ ছিল 14,250 টাকা, নিট সুদ ছিল, সেটাকে আমরা মোটাঙ্কিত করব। আমি আগেই বলেছি যে এখানে উচ্চ কর কেটে রাখা হয়েছিল 5%, আর বিনিয়োগকারীর হাতে দেওয়া হয়েছিল 95%। অতএব এটাকে মোটাঙ্কিত করলে উপরে 100 নিচে 95, এতে মোট সুদ আসবে 15,000 টাকা। কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ, কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ, এখানে বিনিয়োগ ছিল 1,50,000 টাকা, তার 12% হারে বিনিয়োগ করা ছিল, তাহলে 1,50,000-এর 12% হিসাবে 18,000 টাকা সুদ। অতএব সরকারি সিকিউরিটির ক্ষেত্রে আমার মোট সুদ হলো 15,000 আর 18,000, 33,000 টাকা। এবার করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটির সুদ ছিল 20% এসিআই জিরো কুপন বন্ডের সুদ। এখানে বন্ড ক্রয় করা ছিল 1 লক্ষ টাকা দিয়ে, তাহলে 1 লক্ষ টাকার 20% হিসাবে 20,000 টাকা। কিন্তু আমরা জানি জিরো কুপন বন্ডের সুদ সম্পূর্ণ অকরধার্য, অতএব এখানে অকরধার্য 20,000 লিখে আউটারে কিছু যাবে না। আরেকটা এন্ট্রি ছিল করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটির সুদ। এই ক্ষেত্রে আমার বিনিয়োগে ছিল করবাদ বাণিজ্যিক সিকিউরিটি, সুদ পেয়েছিল 59,375 টাকা। এটাও যেহেতু করবাদ অর্থাৎ উচ্চ কর কেটে রাখা হয়েছে 5%, 100/95 দ্বারা মোটাঙ্কিত করলাম, সেক্ষেত্রে আমাদের মোট সুদ আসলো 62,500 টাকা, আউটারে চলে যাবে 62,500 টাকা। এই অঙ্কে কোনো আদায় খরচ বা ঋণের সুদ নাই, অতএব কোনো খরচ, অনুমোদনযোগ্য খরচ বাদ দেওয়ার প্রয়োজন নাই। তাহলে মোট আমাদের যে আয় ছিল 5টা আয়, 5টার ভিতরে 2টা ছিল করমুক্ত আর 3টা ছিল করযোগ্য। 3টায় আমাদের 33,000 এবং 62,500। তাহলে করযোগ্য সুদ যেটা সিকিউরিটি খাতে মোট সুদ হলো 95,500 টাকা। এটাই আমাদের মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করি। প্রবলেম 2 দিয়েছি, সেখানে বলা হয়েছে 2018-19 আয় বর্ষে মিস্টার হাসানের সিকিউরিটির সুদ থেকে আয়সমূহ ছিল নিম্নরূপ। তাহলে এখানে আয় বর্ষ বলেছে 2018-19, তাহলে কর বর্ষ হবে 2019-20, আর করদাতা হচ্ছে মিস্টার হাসান। প্রথমে আছে 10% করমুক্ত সরকারি সিকিউরিটি ক্রয়, ক্রয় আছে 3 লক্ষ টাকা, তাহলে এটা বিনিয়োগ, একে 10% করলে 3 লক্ষ 10% 30,000 টাকা হবে সুদ। কিন্তু যেহেতু এটা করমুক্ত অতএব সম্পূর্ণ অকরধার্য, 30,000 টাকাই বাদ যাবে, আউটারে কোনো টাকা যাবে না। এরপরে ছিল করবাদ সরকারি সিকিউরিটির সুদ প্রাপ্তি 19,000 টাকা। আমি আগের অঙ্কেই বলে এসেছি করবাদ থাকলে 5% উচ্চ কর কর্তন করা হয়, এটাকে মোটাঙ্কিত করতে হবে, আমরা মোটাঙ্কিত করে নিব। এরপরে ছিল করবাদ বাণিজ্যিক সিকিউরিটির সুদ প্রাপ্তি 22,800 টাকা, এটাও করবাদ 5% উচ্চ কর কেটে রাখা হয়েছে, অতএব 5% উচ্চ কর বাদ দিয়ে আমাদের হাতে 22,800 টাকা দেওয়া হয়েছে, এটা নিট সুদ। এই নিট সুদকে আমরা মোট সুদে রূপান্তর করব। 4 নম্বরে আছে 10% কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি ক্রয় 1 লক্ষ টাকা, কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি ক্রয় 1 লক্ষ টাকা। ক্রয় যদি 1 লক্ষ টাকা হয় তাহলে 10% হিসাবে 10,000 টাকা এখানে সুদ পাওয়া যাবে। এবার বলেছে উপরোক্ত সুদ আদায়ে ব্যাংক চার্জ বাবদ খরচ হয় 1500 টাকা। উপরোক্ত সুদ আদায়, উপরোক্ত মানে এই 4টে সুদ আদায়ে ব্যাংক চার্জ হয়েছে 1500 টাকা, 4টের ক্ষেত্রে ব্যাংক চার্জ 1500 টাকা। এবার আমাদের লক্ষ্য করতে হবে করমুক্ত সিকিউরিটির সুদ যেহেতু মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না, অতএব এর আদায় খরচও আমাদের বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই 1500 টাকা আমরা এই 4টে ভাগ করব, ভাগ করে 3টের যে খরচ সেটাকে নিব। এই 3টের 2, 3 এবং 4 নম্বর এন্ট্রিতে যে খরচ হয়েছে সেটাই আমরা অনুমোদনযোগ্য খরচ হিসাবে বাদ দিব। এবং করবাদ বাণিজ্যিক সিকিউরিটি ক্রয়ের জন্য ব্যাংক থেকে 10% হারে 1 লক্ষ টাকা ঋণ নেওয়া হয়েছে, তাহলে
কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি, অর্থাৎ কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি 3 নম্বর এন্ট্রি। এই সিকিউরিটিটা ক্রয়ের সময় ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে 1 লক্ষ টাকা, সুদের হার 10%, তাহলে 10,000 টাকা এটা ঋণের সুদ অনুমোদনযোগ্য খরচ হিসাবে নিতে হবে। আমাদের প্রশ্ন বলেছে মিস্টার হাসানের সিকিউরিটির সুদ খাতে মোট আয় নির্ণয় করো। তাহলে আমরা এখন দেখি মোট আয় কিভাবে নির্ণয় করা যায়। এখানে আমাদের করদাতা ছিল মিস্টার হাসান, কর বর্ষ 2019-20, আয় বর্ষ 2018-19, সিকিউরিটির সুদ খাতে মোট আয় নির্ণয়, ধারা 22-23। প্রথমেই ছিল করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ, সেখানে আমার বিনিয়োগ ছিল 3 লক্ষ টাকা, তার 10% হারে বিনিয়োগ ছিল, 10% হারে 3 লক্ষ টাকা সুদ আসে 30,000 টাকা, কিন্তু যেহেতু এটা করমুক্ত অতএব সম্পূর্ণ অকরধার্য বা 30,000 আউটারে 0। পরবর্তীতে ছিল কর বাদ সরকারি সিকিউরিটির সুদ, এখানে কর বাদ মানে উচ্চ কর কর্তন করা হয়েছিল 5%, নিট সুদ আমরা হাতে পেয়েছিলাম 19,000 টাকা, সেটাকে 100/95 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 20,000 টাকা, অর্থাৎ এখানে মোট সুদ হয়েছিল 20,000 টাকা। 20,000 টাকার 5% হিসাবে 1,000 টাকা কর্তন করে আমাদের হাতে দিয়েছিল 19,000 টাকা। এই 19,000 টাকা ছিল নিট সুদ আর 20,000 টাকা হচ্ছে মোট সুদ। আচ্ছা, এরপরে ব্যাংক চার্জ, এটা আমরা একটু পরে আলোচনা করছি। কর বাদ বাণিজ্যিক সিকিউরিটির সুদ, কর বাদ বাণিজ্যিক সিকিউরিটির সুদ এখানেও 22,800 টাকা, এটাকেও মোটাঙ্কিত করতে হবে 195 দিয়ে, তাহলে আসবে 24,000 টাকা। এর দুইটা অনুমোদনযোগ্য খরচ ছিল, একটা ছিল ব্যাংক চার্জ, একটা ঋণের সুদ। ঋণের সুদ ছিল, ঋণ নেওয়া ছিল 10% হারে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা 10% হিসাবে 10,000 টাকা। আর ব্যাংক চার্জটা নিচে আমি ওয়ার্কিং করেছি, এটা সলিউশনটা করে এখানে পরে দেখাচ্ছি। পরবর্তী ছিল কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটির সুদ, 1 লক্ষ টাকা বিনিয়োগ ছিল, তার 10% হিসাবে 10,000 টাকা, এটারও আদায় খরচ আছে। আমরা এখন আদায় খরচগুলো বা ব্যাংক চার্জটা ক্যালকুলেশনটা দেখি। আমাদের মোট খরচ ছিল 1500 টাকা, মোট ব্যাংক চার্জ করেছে 1500 টাকা। কয়টা সুদ আদায়ের জন্য? 4টে সুদ। একটা হচ্ছে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ 30,000, তারপরে কর বাদ সরকারি সিকিউরিটির সুদ 20,000, কর বাদ বাণিজ্যিক সিকিউরিটির সুদ 24,000 এবং কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটির সুদ 10,000। এই 30,000, 20,000, 50,000 আর 24,000, 74,000 এবং 10,000, 84,000। তাহলে আমাদের মোট সুদ হচ্ছে 30,000, 20,000, 24,000 এবং 10,000, মোট সুদ 84,000। এই 84,000 টাকা আয় করার জন্য ব্যাংক আমাদের কাছ থেকে কেটে নিয়েছে 1500 টাকা। তাহলে এটাকে আমরা নিচে 84,000 উপরে 1500 এবং 30,000 গুণ 30,000 গুণ 20,000 গুণ 24,000 গুণ 10,000 এভাবে দিলেই আমরা যার যার খরচ পেয়ে যাব। তাহলে প্রথমটা হচ্ছে 30,000 টাকা, কিন্তু এটা যেহেতু করমুক্ত অতএব এটার ক্ষেত্রে কোনো খরচ প্রযোজ্য হবে না। আমরা 20,000 টাকায় দেখি। কর বাদ সরকারি সিকিউরিটির সুদ ছিল 20,000 টাকা, তাহলে কর বাদ সরকারি সিকিউরিটির ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচ বা ব্যাংক চার্জ হচ্ছে 1500 গুণ 20,000/84,000, তাহলে 357 টাকা। এই 357 টাকা আমরা অনুমোদনযোগ্য খরচ হিসাবে এই যে ব্যাংক চার্জ 357 টাকা বাদ দিয়ে 20,000 থেকে 357 বাদ দিলে নিট আয় এখানে 19,643 টাকা। এবার 24,000 পরবর্তীতে ছিল কর বাদ সরকারি কর বাদ সিকিউরিটির সুদের অনুমোদনযোগ্য খরচ বা ব্যাংক চার্জ, সেটা ছিল 24,000 টাকা। 24,000 টাকার জন্য আমাদের খরচ ছিল কত? 1500 টাকা গুণ 24,000/84,000, 429 টাকা। তাহলে খরচ হলো এখানে কত? 429 টাকা। এর আর একটা ছিল ঋণের সুদ 10,000 টাকা, তাহলে 10,429 টাকা। 24,000 থেকে 10,429 টাকা বাদ দিলে এখানে আমাদের নিট আয় হচ্ছে 13,571 টাকা। তাহলে এখানে
বলা ছিল যে কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি ক্রয়ের জন্য 1 লক্ষ টাকা ঋণ নিয়েছিল, তাহলে 1 লক্ষ টাকা 10% হিসাবে 10,000 টাকা সুদ, আর ব্যাংক চার্জ 429, দুইটা বাদ যাবে এখানে। তাহলে এই ক্ষেত্রে আমার অনুমোদনীয় খরচ হচ্ছে দুইটাই বাদ দিলাম। আর শেষেরটা যেটা ছিল কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটির সুদ ছিল 10,000 টাকা, তাহলে 1500 গুণ 10,000 বাই 84,000, 1,179 টাকা। এই 179 টাকা এই 10,000 থেকে বাদ দিলে এখানে নিট সুদ হচ্ছে 9,821 টাকা। তাহলে প্রথমটায় 0, বাকি তিনটার ভিতরে রয়েছে, প্রথমটায় 19,643 টাকা, দ্বিতীয়টায় 13,571 টাকা এবং শেষটায় 9,821 টাকা। তাহলে সিকিউরিটির সুদ খাতে সর্বমোট আয় 43,035 টাকা। এইটাই আমার মোট আয় হিসাবে গণ্য হবে। এভাবে আমি বলেছিলাম এই একই অঙ্ক তোমাদের বইতে অনেক আছে, যে দুটো অঙ্ক করলাম দুটোই বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় এসেছে। তোমাদের বইতে যে বই ফলো করো, যেসব অঙ্ক আছে এগুলো সলিউশন করো। আর আগামী একটা ক্লাস নিব আমি এর উপরে, তারপরেই নতুন চ্যাপ্টারে চলে যাব। আশা করি সবাই আজকের ক্লাস বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।